নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময় আপনাদের সকলকে জানায় হার্দিক অভ্যর্থনা। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্য শিল্পী শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি ব্যোমকেশ বক্সীর গল্প অচিন পাখি। গল্প পাঠ ও আমাদের উপস্থাপনা আপনাদের মনোগ্রাহী হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আসুন শুরু করি আজকের গল্প অচিন পাখি। ব্যোমকেশ ও আমি গত ফাল্গুন মাসে বীরেনবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে দুদিনের জন্য কলকাতার বাইরে গিয়েছিলাম। শহরটা প্রাচীন এবং নোংরা। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার পথ। ট্রেন বদল করতে না হলে আরো কম সময়ে যাওয়া যেত। বীরেনবাবুর সঙ্গে আমাদের দীর্ঘকালের ঘনিষ্ঠতা। তিনি কলকাতায় পুলিশ কর্মচারী ছিলেন। বহুবার বহু সূত্রে তার সংস্পর্শে এসেছি। অতিশয় সজ্জন ব্যক্তি। বছর 2 আগে অবসর নিয়ে এই শহরে বাস্তুভিটায় বাস করছেন। মেয়ের বিয়েতে আমাদের স্বনির্বন্ধ নিমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যোমকেশেরও হাতে কাজ ছিল না, তাই বিয়ের দিন সকাল সকাল আমরা বীরেনবাবুর গৃহে পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে যথারীতি কর্মতৎপরতা ও হৈ হৈ চলছে, কানাই পাচ্ছে। বীরেনবাবু ছুটে এসে আমাদের সম্বর্ধনা করলেন এবং একটি ঘরে নিয়ে গিয়ে বসালেন। ঘরের মেঝেই ফরাস পাতা, বরযাত্রীদের জন্য যথারীতি সাজানো। কিন্তু বর ও বরযাত্রীরা স্থানীয় ব্যক্তি, তারা সন্ধ্যের পর আসবে। উপস্থিত ঘরটা খালি রয়েছে। আমরা তাকিয়া ঠেস দিয়ে বসলাম। চা জল খাবার আসলো। বীরেনবাবু আমাদের সঙ্গে আলাপ করতে করতে একটু উসখুস করতে লাগলেন। এটা দেখে ব্যোমকেশ বলল, আপনি কন্যাকর্তা, আজকের দিনে আপনি বসে আড্ডা মারলে কি চলবে? যান, কাজকর্ম করুন গিয়ে। বীরেনবাবু একটু অপ্রতিভভাবে এদিক ওদিক চাইলেন। এমন সময় ঘরের বাইরে কণ্ঠস্বর শোনা গেল, কই হে বীরেন, মেয়ের বিয়ের কি ব্যবস্থা করলে? দেখতে এলাম। এই যে দাদা। বীরেনবাবু তাড়াতাড়ি গিয়ে একটি বৃদ্ধ ভদ্রলোককে ঘরের মধ্যে নিয়ে আসলেন। ভালোই হলো আপনি এসে পড়েছেন। এরা আমার 2 বন্ধু, কলকাতা থেকে এসেছেন। নাম জানেন নিশ্চয়ই, আমাদেরই দলের লোক। ইনি হলেন স্বনামধন্য ব্যোমকেশ বক্সী, আর উনি সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়। নাম শুনেছি বই কি বলে ভদ্রলোক আমাদের প্রতি একটা তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। বীরেনবাবু বললেন, ইনি হচ্ছেন নীলমণি মজুমদার, পুলিশের নামজাদা অফিসার ছিলেন, এখন রিটায়ার করেছেন। আমরাও ভদ্রলোককে দেখলাম। গৌরবর্ণ, লম্বা চেহারা, বয়স বোধ করি 60-এর ঊর্ধ্বে, কিন্তু শরীর বেশ দৃঢ় আছে। ইটের শিরদাঁড়া তার হাতের লাঠির মতোই শক্ত এবং ঋজু। মুখ দেখে মনে হয় জবরদস্ত রাজভারী লোক। গলার স্বর গম্ভীর। ব্যোমকেশ বলল, বসতে আজ্ঞা হোক। নীলমণি মজুমদার লাঠি শুদ্ধ হাত তুলে নমস্কার করলেন এবং আমাদের মুখোমুখি হয়ে উপবিষ্ট হলেন। বীরেনবাবু বললেন, নীলমণিদা, আপনারা তাহলে গল্প সল্প করুন, আমি একটু। ব্যোমকেশ বলল, হ্যাঁ, আপনি প্রস্থান করুন। কেবল চাকরকে বলে দেবেন যেন তামাক দিয়ে যায়। গড়গড়া দুটো নিষ্কর্মার মতো হাত পা গুটিয়ে বসে আছে। বীরেনবাবু প্রস্থান করলে ব্যোমকেশ নীলমণিবাবুকে জিজ্ঞাসা করলেন, আপনারও কি আদিনিবাস এই শহরে? নীলমণিবাবু মাথা নেড়ে বললেন, না, আদিনিবাস ছিল পূর্ববঙ্গে, কিন্তু
এসব গেছে। রিটায়ার করে বুড়ো বয়সে কোথায় যাব, তাই এখানেই আছি। ব্যোমকেশ বলল, এখানে আপনার আত্মীয় স্বজন আছেন বুঝি? নীলমণিবাবু বললেন, না না, আত্মীয় স্বজন আমার কেউ নেই। বিয়ে করিনি, সারা জীবন কেবল কাজই করেছি। পুলিশের কাজে একটা মোহ আছে। আমি আমার কাজে সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছিলাম। তারপর যখন রিটায়ার করলাম, তখন এই শহরেই রয়ে গেলাম। এই শহরটার সঙ্গে আমার একটা নারীর যোগ আছে। প্রথম যখন সাব ইন্সপেক্টর হয়ে পুলিশে ঢুকেছিলাম, তখন এই শহরেই পোস্টেড হয়েছিলাম। আবার রিটায়ার করলাম এই শহর থেকেই। ব্যোমকেশ হেসে বলল, শহরটার উপর মায়া পড়ে গেছে আর কি। তা কতদিন রিটায়ার করেছেন? 7 বছর। এমন সময় চাকর এসে 2 ছিলিম তামাক দুটো গড়গড়ার মাথার উপর বসিয়ে দিয়ে চলে গেল। নীলমণিবাবু একটা গড়গড়ার নল হাতে নিলেন, অন্যটি নিল ব্যোমকেশ। কিছুক্ষণ নীরবে ধূমপান চলল। উৎকৃষ্ট তামাক, ধূম গন্ধে ঘর আমোদিত হয়ে উঠল। ব্যোমকেশকে প্রথমে দেখে এবং তার পরিচয় পেয়ে অনেকেই তাকে পরম কৌতূহলের সঙ্গে নিরীক্ষণ করে থাকে। নীলমণিবাবুও তামাক টানতে টানতে তাকে নিরীক্ষণ করছিলেন, কিন্তু তার নিরীক্ষণের মধ্যে একটু বিশেষত্ব ছিল। ভক্ত সুলভ পুলক বিহ্বলতা একেবারেই ছিল না, বরং তিনি যেন চোখ দিয়ে ব্যোমকেশকে মেপে নিচ্ছিলেন। ব্যোমকেশের খ্যাতি ও ব্যক্তিত্বের মধ্যে কতটা সামঞ্জস্য আছে তাই ওজন করবার চেষ্টা করছিলেন। নীলমণিবাবু বুদ্ধিজীবী পুলিশ কর্মচারী ছিলেন। নিজের চোখে না দেখে মানুষের চরিত্র নির্ণয় করতেন না, এটাই ছিল তার কাজ। পরের কথা শুনে কাউকে বিচার করার লোক তিনি নন। তাই ব্যোমকেশকে তিনি নিজের বুদ্ধির নিকষে যাচাই করে নিতে চান। অবশেষে গড়গড়ার নলটি মুখ থেকে সরিয়ে তিনি যখন কথা বললেন, তখন তার কথার মধ্যেও এই প্রচ্ছন্ন অনুসন্ধিৎসা বক্রভাবে প্রকাশ পেল। তিনি বললেন, ব্যোমকেশবাবু, আপনাকে নিয়ে লেখা রহস্য কাহিনীগুলি সবই আমি পড়েছি। লক্ষ্য করেছি সব সমস্যাই আপনি সমাধান করেছেন। তাই জানতে ইচ্ছে হয়, আপনি কি কখনো কোনো রহস্যের মর্মোদ্ঘাটনে অকৃতকার্য হননি? কখনো কি ভুল করেননি? ব্যোমকেশ গড়গড়ার নল আমার হাতে দিয়ে সবিনয়ে হাসল, বলল, হ্যাঁ, কখনো ভুল করিনি, এত বড় কথা বলার স্পর্ধা আমার নেই। নীলমণিবাবু, আমি সত্যান্বেষী, ভুল ভ্রান্তি অনেক করেছি। এমনও অনেকবার হয়েছে যে অপরাধীকে ধরতে পারিনি, কিন্তু সত্যের সন্ধান পাইনি এমন বোধহয় কখনো হয়নি। অবশ্য বলতে পারেন, আমি কটা রহস্যই বা পেয়েছি। আমার চেয়ে 1000 গুণ বেশি রহস্য ঘটনা নিয়ে কাজ করেছেন আপনি। আপনি যতদিন চাকরিতে ছিলেন, প্রত্যহ 2-4টে ছোট বড় কেস নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে। আমাকে যদি তাই করতে হতো, আমারও অসংখ্য কেস অমীমাংসিত থেকে যেত, সন্দেহ নেই। ব্যোমকেশের উত্তর শুনে নীলমণিবাবু মনে মনে সন্তুষ্ট হয়েছেন মনে হলো। তিনি যখন আবার কথা বললেন, তখন তার কণ্ঠস্বরে একটু ঘনিষ্ঠতার সুর পেলাম। তিনি বললেন, দেখুন ব্যোমকেশবাবু, পুলিশের কাজে অনেক ঝামেলা, চুনোপুঁটির কারবারই বেশি। রুই কাতলা কদাচিৎ মেলে। আবার মজা জানেন, ওই চুনোপুঁটিগুলোকেই ধরতে প্রাণ বেরিয়ে যায়। রুই কাতলা ধরা খুব শক্ত নয়। ব্যোমকেশ বলল, আচ্ছা, তা বটে। ডাক্তারেরা বলেন শক্ত রোগের ওষুধ আছে, সর্দি কাশি সারানোই কঠিন। তা আপনার চারে যে কটা রুই কাতলা এসেছে, তাদের সকলকেই আপনি খেলিয়ে ডাঙায় তুলেছেন নিশ্চয়ই? নীলমণিবাবু কিছুক্ষণ উত্তর দিলেন না।
ভ্রু কুঞ্চিত করে হাতের নলটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। তারপর ব্যোমকেশের দিকে একটা সুতীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হ্যাঁ, সব মাছই ডাঙায় তুলেছি ব্যোমকেশ বাবু, কেবল একটি বাদে। আমার পুলিশ জীবনের শেষ বড় কেস। এই শহরেই ব্যাপারটা ঘটেছিল, কিন্তু ইনারা করতে পারলাম না। ব্যোমকেশ প্রশ্ন করল, আসামি কে তা জানতে পেরেছিলেন, কিন্তু প্রমাণ পেলেন না, তাই তো? নীলমণিবাবু ঈষৎ দ্বিধা ভরে বললেন, একটা লোককে পাকা রকম সন্দেহ করেছিলাম, কিন্তু কিছুতেই তার অ্যালিবাই ভাঙতে পারলাম না। তারপর এমন একটা ঘটনা ঘটল যে সব ওলট পালট হয়ে গেল। সত্যিকার আসামি যে কে সে সম্বন্ধে ধোঁকা আর কাটল না। বলে ব্যোমকেশ আমার হাত থেকে নল নিল এবং তাকিয়ায় ঠেস দিয়ে টানতে লাগলো। নীলমণিবাবু ব্যোমকেশের উপর চক্ষু স্থির রেখে গড়গড়ায় একটা লম্বা টান দিলেন। তারপর নল রেখে দিয়ে বললেন, আপনি গল্পটা শুনবেন? ব্যোমকেশ উঠে বসে বলল, বেশ তো, বলুন না, ভারী চমকপ্রদ গল্প হবে মনে হচ্ছে। তাই চমকপ্রদ কিনা আপনি বিচার করবেন। আমি যা যা জানি সব আপনাকে বলছি, হয়তো আপনি আসামিকে শনাক্ত করতে পারবেন। বলে নীলমণিবাবু একটু হাসলেন। এটা শুধু গল্প শোনাবার প্রস্তাব নয়, এর পিছনে লুকিয়ে আছে একটা চ্যালেঞ্জ। নীলমণিবাবু যেন ব্যোমকেশকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করে বলছেন, এসো দেখি, তোমার কত বুদ্ধি প্রমাণ করো। ব্যোমকেশ কিন্তু সেই যুদ্ধের ডাক গায়ে মাখল না, হেসে বলল, আরে না না, আপনার মতো অভিজ্ঞ পুলিশ কর্মচারী যার কিনারা করতে পারেনি, আমার দ্বারা কি তা হবে? তবে গল্প শোনার কৌতূহল আছে, আপনি বলুন। আমরা নীলমণিবাবুর কাছে সরে এসে বসলাম। তিনি পকেট থেকে একটা কৌটো বের করে এক চিমটি জর্দা মুখে দিলেন। পান নয়, শুধু জর্দা। এটাই বোধহয় তার আসল নেশা। তিনি গলা ঝাড়া দিয়ে গল্প আরম্ভ করতে যাবেন, এমন সময় বীরেনবাবু ঘরে প্রবেশ করে বললেন, আর এক দফা চা হবে নাকি? দুপুরের খাবারের এখন বিস্তার দেরি, বিয়ে বাড়ির ব্যাপার। ব্যোমকেশ বলল, আসুক চা, এবং সেই সঙ্গে আর এক প্রস্ত তামাক। সামনে চায়ের পেয়ালা এবং বাঁ হাতে গড়গড়ার নল নিয়ে আমরা বসলাম। নীলমণি মজুমদার তার স্বাভাবিক গম্ভীর গলায় গল্প বলতে আরম্ভ করলেন। রিটায়ার করবার বছর তিনেক আগে নীলমণিবাবু এই জেলার সদর থানার কর্তা হয়ে আসেন। তার তিনটি প্রধান গুণ ছিল। যে বুদ্ধি থাকলে তদন্তকর্মে কৃতকার্য হওয়া যায়, এ বুদ্ধি তার প্রচুর পরিমাণে ছিল। তিনি অতিশয় কর্মঠ ছিলেন এবং তিনি ঘুষ নিতেন না। শহরটা পুলিশ সেরেস্তায় দাগি শহর বলে পরিচিত ছিল। খুন, জখম এবং আরো নানা প্রকার অবৈধ ক্রিয়াকলাপ এখানে লেগে থাকত। নীলমণিবাবু আগে থেকে এ শহরের সঙ্গে পরিচিত ছিলেন, শহরের ধার জানতেন। তিনি এসে দৃঢ় হস্তে শাসনের ভার তুলে নিলেন। বছর দেড়েক কেটে গেল। নীলমণিবাবুর সতর্ক শাসনে শহর অনেকটা শান্তশিষ্টভাবে আছে। নীলমণিবাবুর অভ্যেস ছিল সপ্তাহে দু একবার কাউকে কিছু না বলে গভীর রাত্রে সাইকেলে চড়ে বাইরে বেরিয়ে যেতেন। শহরের একটা অংশ ছিল বিশেষভাবে অপরাধ প্রবণ। তারই অন্ধকার অলিগলিতে তিনি ঘুরে বেড়াতেন। পাহারাওয়ালারা নিয়মিত পাহারা দিচ্ছে কিনা তিনি লক্ষ্য করতেন। তার সাইকেলে আলো থাকতো না, সঙ্গে থাকতো পিস্তল এবং একটি বৈদ্যুতিক টর্চ। প্রয়োজন হলে টর্চ জ্বালতেন। যে রাত্রির ঘটনাটা নিয়ে এই কাহিনীর আরম্ভ, সে রাত্রে
নীলমণিবাবু সাইকেল চড়ে যথারীতি বাইরে বেরিয়েছেন। নিশুতি রাত, কোথাও জনমানব নেই। রাস্তার আলোগুলো দূরে দূরে মিটমিট করে জ্বলছে। ভদ্রপাড়া যেখানে অভদ্রপাড়ার সঙ্গে মিশেছে, সেইখানে আম কাঁঠালের বাগান ঘেরা কয়েকটা পুরাতন বাড়ি আছে। বাড়িগুলো জীর্ণ, আম কাঁঠালের গাছগুলি বর্ষিয়ান। আগে মনে হয় এই স্থান ভদ্রপল্লীর অন্তর্ভুক্ত ছিল। এখন ভদ্রপল্লী ঘৃণা ভরে দূরে সরে গেছে। ক্ষয়িষ্ণু বাড়িগুলি দুই পক্ষের মাঝখানে সীমানা রক্ষা করছে। এখানে যারা বাস করে তাদের সামাজিক অবস্থাও ত্রিশঙ্কুর মতো, স্বর্গ ও মর্তের মধ্যবর্তী। মন্থর গতিতে সাইকেল চালিয়ে এই পাড়ার ভিতর দিয়ে যেতে যেতে নীলমণিবাবু দেখলেন সামনে প্রায় 50 গজ দূরে কয়েকজন লোক একটি মাচার মতো বস্তু কাঁধে নিয়ে একটা বাড়ির গেট থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তাদের ভাবভঙ্গি সন্দেহজনক। নীলমণিবাবু জোরে সাইকেল চালালেন। কাছাকাছি এসে বৈদ্যুতিক টর্চ জেলে লোকগুলোর মুখে ফেললেন। উচ্চ কণ্ঠে হুকুম দিলেন, দাও। 4 জন লোক ছিল। তারা একসঙ্গে কাঁধ থেকে মাচা ফেলে পালিয়ে গেল। মুহূর্তের মধ্যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কিন্তু অদৃশ্য হওয়ার আগে একজনের মুখ নীলমণিবাবু অস্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন। সে ওই বাড়ির মালিক পুরেশ্বর ঘোষ। পলাতকেরা বিভিন্ন দিকে গিয়েছে। নীলমণিবাবু তাদের ধরবার চেষ্টা করলেন না। তিনি মাচার কাছে গিয়ে সাইকেল থেকে নামলেন এবং মাচার উপর টর্চের আলো ফেললেন। মাচা নয়, মরা বইবার চালি। তাতে বাঁধা ছাদা অবস্থায় পড়ে আছে একটি স্ত্রীলোকের দেহ, স্বাস্থ্যবতী সধবা যুবতী। দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু মৃত। নীলমণিবাবু হুইসেল বাজালেন। একজন পাহারাওয়ালা কনস্টেবল কাছে পিঠে ছিল, দৌড়তে দৌড়তে আসলো। প্রতিবেশীরাও ঘুম ভেঙে নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। প্রতিবেশীরা সকলেই মৃতদেহ শনাক্ত করল। সুরেশ্বরের স্ত্রী হাসি। বাড়িতে অন্য কেউ থাকে না, কেবল সুরেশ্বর ও তার স্ত্রী হাসি। নীলমণিবাবু কনস্টেবলকে থানায় রওনা করিয়ে দিলেন। তারপর 2 জন প্রতিবেশীকে নিয়ে বাড়ি অনুসন্ধান করলেন। বাড়িটি একতলা হলেও আকারে ছোট নয়। 6টা ঘর, কিন্তু অধিকাংশ ঘরই ব্যবহার হয় না। 2টো ঘরে ব্যবহারের চিহ্ন পাওয়া যায়। তার মধ্যে একটা শয়নের ঘর। এই ঘরটি বেশ বড়। তার 2 পাশে 2টো খাট। 2টো খাটেই বিছানা পাতা। একটিতে কেউ শোয়নি। অন্যটি দেখে মনে হয় ব্যবহার হয়েছে, কিন্তু বাড়িতে কেউ নেই। বাগানেও কেউ নেই। বড় বড় আম কাঁঠালের গাছগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে। নীলমণিবাবু প্রতিবেশীদের জিজ্ঞেস করলেন, মেয়েটির অসুখ করেছিল কিনা আপনারা জানেন? একজন প্রতিবেশী বলল, অসুখ করেনি। আজই বিকেলবেলা ওই গেটের কাছে দাঁড়িয়ে বিনোদ বাবুর সঙ্গে কথা বলছিল। তাই নাকি? তা বিনোদ বাবুকে? বিনোদ সরকার, সোনার উপর দোকান আছে। ফটকের কাছে ফিরে এসে নীলমণিবাবু দেখলেন থানা থেকে 2 জন সাব ইন্সপেক্টর ও কয়েকজন জমাদার কনস্টেবল প্রভৃতি এসে উপস্থিত হয়েছে। তিনি অল্প কথায় ব্যাপার বুঝিয়ে দিয়ে একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে মৃতদেহ হাসপাতালে রওনা করে দিলেন। 4 জন কনস্টেবল চালি বয়ে চলে গেল। প্রতিবেশীরা তখনও কেউ চলে যায়নি। নিজেদের মধ্যে ফিসফিস করে জল্পনা করছিল। নীলমণিবাবু জিজ্ঞাসা করলেন, মেয়েটির স্বামীর পুরো নাম কি? একজন বলল, সুরেশ্বর ঘোষ। তা সে কোথায়? প্রতিবেশীরা কিছু বলতে চায় না। শেষে একজন অনিচ্ছা ভরে বলল, ওই সুরেশ্বর সন্ধ্যের পর খেয়ে দিয়ে বেরিয়ে যায়, রাত্রি 1টা 1:30টার আগে বাড়ি ফেরে না। আচ্ছা,
তো কোথায় যায়? শুনেছি কালী কিঙ্কর দাসের দোকানে তাসের আড্ডা বসে, সেখানে যায়। কালী কিঙ্কর দাসের দোকান, সেটা কোথায়? প্রতিবেশীরা ঠিকানা দিল। নীলমণিবাবু তখন জমাদারকে অকুস্থলে বসিয়ে সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে কালী কিঙ্কর দাসের দোকানের উদ্দেশ্যে চললেন। প্রতিবেশীদের বলে গেলেন, কাল সকালে আসবো, আপনাদের এজাহার নেব। কালী কিঙ্করের দোকান সুরেশ্বরের বাড়ি থেকে আধ মাইল দূরে, শহরের নিকৃষ্ট অংশ পার হয়ে যেখানে বাজারহাট আরম্ভ হয়েছে সেখানে। লোহা লস্করের দোকান। বাজারের এই অংশটির নাম লোহাপট্টি। নিশুতি বাজারের ভেতর দিয়ে নীলমণিবাবু কালী কিঙ্করের দোকানের সামনে উপস্থিত হলেন। দোকানের সামনে রাস্তার পাশে ভারী ভারী লোহার ছড় গুচ্ছাকারে পড়ে আছে, কিন্তু দোকানের দরজা বন্ধ। নীলমণিবাবু নিঃশব্দ পায়ে এদিক ওদিক ঘুরে দেখলেন। পাশের একটা জানালার ফুটো দিয়ে শীর্ণ আলোকরশ্মি বেরিয়ে আসছে। তিনি খুব সন্তর্পণে জানালার কাছে গিয়ে ফুটোর মধ্যে চোখ দিয়ে দেখতে লাগলেন। তক্তপোশের উপর ফরাস পাতা, 4 জন লোক বসে নিবিষ্ট মনে তাস খেলছে। তাদের মাঝখানে ফরাসের উপর কিছু টাকা ও নোট জমা হয়েছে। বাজি রেখে খেলা চলছে, 3 তাসের খেলা। সাব ইন্সপেক্টর সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। নীলমণিবাবু হাত নেড়ে তাকে ইশারা করলেন। সে সাইকেল রাস্তায় শুইয়ে দিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। নীলমণিবাবু তখন জানালায় টোকা দিলেন। 4 জন খেলোয়াড় একসঙ্গে জানলার দিকে ফিরে তাকালো। 4 জোড়া চোখ শঙ্কিত উৎকণ্ঠায় চেয়ে রইল। তারপর একজন এক খামচায় সামনে টাকা কড়ি তুলে নিয়ে পকেটে পুরল। নীলমণিবাবু কড়া সুরে বললেন, দৌড় খোলো। 4 জন মুখ তাকাতাকি করল। তারপর একজন গলা উঁচু করে বলল, কে? নীলমণিবাবু বললেন, পুলিশ, দৌড় খোলো। আবার খেলোয়াড়দের মধ্যে মুখ তাকাতাকি। তারপর একজন, বোধহয় দোকানের মালিক কালী কিঙ্কর দাস, উঠে গেল। নীলমণিবাবু জানালা থেকে সরে দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজা খুলল। রোগা অস্তিসার লোকটা 2 জন ইউনিফর্ম পরা পুলিশ কর্মচারীকে দেখে এক পা পিছিয়ে গেল। কে? কি চাই? নীলমণিবাবু বললেন, তুমি কালী কিঙ্কর দাস? হ্যাঁ। কি চাই? এখানে আর কে কে আছে? কালী কিঙ্কর ঢোক গিলে বলল, আমার 3 জন বন্ধু আছে। নীলমণিবাবু আর বাক্য ব্যয় করলেন না। ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে দোকানে ঢুকে পড়লেন। পাশে অফিস ঘরের দরজা। অফিস ঘরে গিয়ে তিনি দেখলেন 3 জন খেলোয়াড় তখনও ফরাসের উপর বসে আছে। একজন তাস ভাঁজছে। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে সকলকে নিরীক্ষণ করলেন। সকলেরই বয়স 35 থেকে 40-এর মধ্যে। চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই। কেবল এক ব্যক্তি, যে ব্যক্তি তাস ভাঁজছে, হাড়ে মাসে মজবুত গোছের লোক। দেখে মনে হয় এই লোকটাই পালের গোদা। নীলমণিবাবু প্রশ্ন করলেন, সুরেশ্বর ঘোষ কার নাম? মজবুত লোকটি ভ্রু তুলে চাইল। তারপর তাস রেখে উঠে দাঁড়ালো। আমি সুরেশ্বর ঘোষ। কি দরকার? তার স্বর শান্ত ও সংযত। নীলমণিবাবু একে একে 4 জনের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুপুর রাত্রে মরা নিয়ে ঘাটে পোড়াতে যাচ্ছিলে? ভেবেছিলে একবার পুড়িয়ে ফেলতে পারলে আর কোনো ভয় নেই, তাই তো? 4 জনের মুখেই অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। সুরেশ্বর বলল, মরা? কি বলছেন? কার মরা? নীলমণিবাবু বললেন, ন্যাকামি করে পার পাবে না। আমি দেখেছি তোমাকে। যে 4 জন মরা নিয়ে যাচ্ছিল, তুমি তাদের একজন। সুরেশ্বর বলল, কবেকার কথা বলছেন? আজকের কথা বলছি। আজ রাত্রি 12টার কথা। বাজে কথা বলছেন। আজ রাত্রি 8:30টার সময় আমরা এখানে তাস খেলতে আসি।
সেই থেকে 1 মিনিটের জন্য কেউ বাইরে যায়নি। বটে, সারাক্ষণ তাস খেলছো, জুয়া? তিনজনে ঘাড় চুলকাতে লাগলো। সুরেশ্বর কিন্তু তিল মাত্র অপ্রতিভ না হয়ে বলল, হ্যাঁ, জুয়া খেলছিলাম। আমরা 4 বন্ধু মিলে মাঝে মাঝে খেলি। নীলমণিবাবু দেখলেন এখানে এদের কাবু করা যাবে না, থানায় নিয়ে যেতে হবে। বললেন, আপাতত জুয়া খেলার অপরাধে আমি তোমাদের অ্যারেস্ট করছি, থানায় চলো। অতঃপর কিছুক্ষণ কথা কাটাকাটি চলল। শেষ পর্যন্ত তারা থানায় যেতে রাজি হলো। নীলমণিবাবু বললেন, যদি জামিন জোগাড় করতে পারো, আজ রাত্রেই ছেড়ে দেব। রাস্তায় কিছু দূর যাবার পর সুরেশ্বর বলল, মরার কথা কি বলছিলেন? কার মরা? নীলমণিবাবু বললেন, তোমার স্ত্রীর। সুরেশ্বর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, আমার স্ত্রী? কি বলছেন আপনি? বলছি তোমার স্ত্রী খুন হয়েছে। না না, এসব কি রকম কথা? আমি বিশ্বাস করি না। হাসি, না, আমি বাড়ি চললাম। বাড়ি গিয়ে কোনো লাভ নেই, মৃতদেহ হাসপাতালে চালান দেয়া হয়েছে। থানায় পৌঁছে নীলমণিবাবু 4 জনকে হাজতে পুরলেন। তারপর অফিসে বসে একে একে তাদের জেরা আরম্ভ করলেন। প্রথমে ডাকলেন সুরেশ্বরকে। সে টেবিলের পাশের একটা চেয়ারে উপবিষ্ট হলে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাজ করো? সুরেশ্বর বলল, অনেক রকম ব্যবসা আছে, পাইকারি ব্যবসা। আমি পয়সাওয়ালা লোক, পুঁচকে দোকানদার নই। বাড়িটা তোমার? হ্যাঁ। কতদিন কিনেছ? 5-6 বছর হবে। 19,000 টাকায় কিনেছি। নীলমণিবাবুকে টাকার কথা শুনিয়ে লাভ হলো না। তিনি অটলভাবে প্রশ্ন করে চললেন, কতদিন আগে বিয়ে করেছিলে? 7 বছর আগে। শ্বশুর বাড়ি কোথায়? এই শহরে। শ্বশুরের নাম কি? দীনমণি হালদার। সে এখন কোথায়? জানি না, সম্ভবত জেলে। জেলে? হ্যাঁ, জেল আমার শ্বশুরের ঘর বাড়ি। শ্বশুরের সঙ্গে তোমার সদ্ভাব আছে? মুখ দেখা দেখি নেই। নীলমণিবাবু কিছুক্ষণ চক্ষু কুঞ্চিত করে রইলেন। শেষে বললেন, বউয়ের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? একটু দ্বিধা করে সুরেশ্বর বলল, বিয়ের 7 বছর পরে যতটা সদ্ভাব থাকা সম্ভব ততটা ছিল। ছেলে পিলে নেই? না, বউ বাঁজা। নীলমণিবাবু আঙুল তুলে বললেন, আজ রাত্রি 12টার সময় তুমি আর তোমার বন্ধুরা মিলে তোমার স্ত্রীর মৃতদেহ বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছিলে। আমি টর্চের আলো ফেলে তোমাকে দেখেছি। সুরেশ্বর নিরুত্তাপ কণ্ঠে বলল, আপনি ভুল দেখেছেন। রাত্রি 12টার সময় আমি আর আমার বন্ধুরা কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলছিলাম। আচ্ছা, তোমার স্ত্রীর স্বভাব চরিত্র কেমন ছিল? মেয়ে মানুষের স্বভাব চরিত্রের কথা কে বলতে পারে, তবে পাড়াপড়শিরা বদনাম দিত। কি বদনাম দিত? আমি রাত্রি করে বাড়ি ফিরি, কয়েক মাস থেকে কে একজন নাকি বাগানে এসে হাসির সঙ্গে দেখা করত। স্ত্রীকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেছিলে? করেছিলাম, সে বলেছিল সব মিথ্যে কথা। আর কিছু? আর কি, একবার হাসির আলমারি খুলে তার মধ্যে এমন কয়েকটা গয়না দেখেছিলাম যা আমি তাকে দিইনি। কোথা থেকে গয়না এলো বউয়ের কাছে খোঁজ নিয়েছিলে? কি হবে খোঁজ নিয়ে? মেয়ে মানুষ যদি নষ্ট হতে চায় কেউ তাকে আটকাতে পারে না, কিন্তু খুন করতে পারে। আমি হাসিকে খুন করিনি। নীলমণিবাবু আরো অনেকক্ষণ নানাভাবে জেরা করলেন, কিন্তু সুরেশ্বরকে টলাতে পারলেন না। বরং তার ঠোঁট কাটা স্পষ্টবাদিতা দেখে মনে হয় সে সত্য কথা বলছে। সুরেশ্বরকে হাজতে ফেরত পাঠিয়ে নীলমণিবাবু কালীকিঙ্করকে ডেকে আনালেন। কালীকিঙ্করের হাড় বার করা শরীরের মধ্যে লৌহ কঠিন একটা মন ছিল। নীলমণি অনেক চেষ্টা করেও তাকে বেঁকাতে পারলেন না।
চার বন্ধু রাত্রি 8:30টার সময় তার দোকানে তাস খেলতে বসেছিল। নীলমণিবাবু আসা পর্যন্ত এক মুহূর্তের জন্য কেউ বাইরে যায়নি। এই কথার নড়চড় হলো না। অন্যান্য বিষয়ে কিন্তু কালীকিঙ্কর সোজাসুজি উত্তর দিল। সুরেশ্বর তার আজীবনের বন্ধু, তার ঘরের খবর সবই কালীকিঙ্কর জানে। সুরেশ্বরের অবস্থা আগে ভালো ছিল না, যুদ্ধের বাজারে সে পয়সা কুড়িয়েছে। হাসিকে সে বিবাহ করেছে গরিব অবস্থায়। হাসির বাপটা ছিল একাধারে চোর এবং বোকা, চুরি করে ধরা পড়ে যেত এবং জেল যেত। হাসির মায়েরও বদনাম ছিল, বস্তিতে বাস করলে ভদ্রলোকের মেয়েরও চালচলন খারাপ হয়ে যায়, যেমন দেখবে তেমনি তো শিখবে। হাসির বাপ যখন জেলে থাকতো তখন নাকি হাসির মায়ের ঘরে লোক আসতো। সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করতে উদ্যত হয় তখন বন্ধুরা সকলেই মানা করেছিল, কিন্তু সুরেশ্বর কারো কথা শোনেনি। তারপর যুদ্ধের বাজারে সুরেশ্বরের টাকা হয়েছে, বাড়ি কিনেছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তেমন বনিবনা নেই। সুরেশ্বর বাড়িতে বেশি থাকে না, বাইরে বাইরে দিন কাটায়। কিন্তু তাই বলে সে স্ত্রীকে খুন করেছে এই কথা একেবারেই সত্য নয়। সুরেশ্বর তেমন লোকই নয়, সে ভদ্র সন্তান। জীবনের আরম্ভে অনেক দুঃখ কষ্ট পেয়ে বস্তিতে থেকে বড় হয়েছে বটে, কিন্তু তার মানটা খুব উঁচু। কালীকিঙ্করের বন্ধু প্রশস্তি শেষ হলে নীলমণিবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই সুরেশ্বরের শ্বশুর দিনমণি হালদার এখন কোথায়? কালীকিঙ্কর বলল, বছর 2 আগে দিনু হালদার জেল থেকে বেরিয়ে এখানে এসেছিল। হাসির মা তখন মরে গেছে। দিনু হালদার 2-3 দিন মেয়ে জামাইয়ের কাছে ছিল। একদিন শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়ে গেল, দিনু হালদার কোথায় চলে গেল। তারপর থেকে আর তাকে দেখিনি। বয়স হয়েছিল, জেল খেটে শরীরও ভেঙে পড়েছিল, হয়তো মরে গেছে। অতঃপর নীলমণিবাবু কালীকিঙ্করকে ফেরত পাঠিয়ে দেবু মণ্ডলকে আনালেন। দেবু মণ্ডল কয়লা ও জ্বালানি কাঠের ব্যবসা করে, বিত্তবান ব্যক্তি, সুরেশ্বরের বাল্যবন্ধু, সুখে দুঃখে নিত্য সহচর। সুরেশ্বরের স্ত্রীকে খুন করে তারা পোড়াতে নিয়ে যাচ্ছিল এ কথা সর্বৈব মিথ্যে। তারা তাস খেলছিল। বন্ধু পত্নীর চরিত্র সম্বন্ধে মতামত প্রকাশ করতে সে অক্ষম, তবে হাসি সদ্বংশের মেয়ে ছিল না এ কথা যথার্থ। দেবু মণ্ডলকে নীলমণিবাবু ভাঙতে পারলেন না, নতুন কোনো তথ্য আবিষ্কৃত হলো না। তিনি অবশেষে বললেন, শ্মশান ঘাটে তোমার কাঠের আড়ত আছে? দেবু মণ্ডল থতমত খেয়ে বলল, আছে, শহরে 2টো আড়ত আছে, আর শ্মশানে একটা। নীলমণিবাবু কুঞ্চিত চোখে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলেন, তারপর বললেন, এবার সত্যি কথা বলবে? দেবু মণ্ডল বলল, সত্যি কথাই তো বলছি। চতুর্থ ব্যক্তির নাম বিলাস দত্ত, ঠিকাদারদের কাজ করে, বিল্ডিং কন্ট্রাক্টর, অতিশয় মিষ্টভাষী ও রসিক। নীলমণিবাবুকে একটি অশ্লীল রসিকতা শুনিয়ে ঘাড় নিচু করে জিভ কাটল। তাস খেলার ব্যাপার সম্বন্ধে কিন্তু তার মনে লেশ মাত্র সংশয় নেই। নীলমণিবাবু দেখলেন বিলাস দত্ত যে শ্রেণীর লোক সে অজস্র মিথ্যে কথা বলবে, কিন্তু কাজের কথা একটিও বলবে না। তিনি হতাশ হয়ে বললেন, তুমি ঠিকাদার, তোমার অনেক বাঁশ আছে। বিলাস দত্ত বলল, বাঁশ আছে বই কি, তার বাঁশ আছে, ভাড়া বাঁধবার জন্য দরকার হয় কিনা? নীলমণিবাবু বললেন, মরার চালি বাঁধবার জন্য দরকার হয়। বন্ধু চতুষ্টয়ের জেরা শেষ করতে রাত কাবার হয়ে গেল। পরদিন কিন্তু তাদের আর হাজতে আটকে রাখা গেল না। তাদের উকিল জামিন দিয়ে তাদের খালাস করিয়ে নিয়ে গেল। নীলমণিবাবুর মনে অভ্রান্ত বিশ্বাস জন্মেছিল যে সুরেশ্বর ঘোষ স্ত্রীকে খুন করেছে এবং বাকি 3 জন এই ব্যাপারে লিপ্ত আছে, কিন্তু প্রমাণ নেই। তিনি যা চোখে দেখেছেন তার কোনো সমর্থক নেই। তার সাক্ষ্য উকিলের জেরায় উড়ে যাবে। তাই বর্তমানে
তিনি তাদের নামে খুনের অভিযোগ আনতে পারলেন না। কেবল জুয়া খেলার অভিযোগেই তাকে সন্তুষ্ট থাকতে হলো। তিনি কিন্তু খুনের তদন্তে বিরতি দিলেন না। তিনি দুজন সহকারী নিয়ে সুরেশ্বরের প্রতিবেশীদের সঙ্গে দেখা করলেন, তাদের বয়ান শুনলেন। শেষে বেলা প্রায় 1টার সময় সুরেশ্বরের বাড়িতে গেলেন। গেটে একজন কনস্টেবল পাহারায় ছিল। সে বলল সুরেশ্বর বেলা 11টা নাগাদ ফিরে এসেছে এবং বাড়িতে আছে। নীলমণিবাবু ঘরে প্রবেশ করে দেখলেন সুরেশ্বর শয়নকক্ষের একটা খাটে শুয়ে ঘুমাচ্ছে। পুলিশের জুতোর শব্দ শুনে সে লাল চোখ মেলে উঠে বসল। জড়িত স্বরে বলল, আর কি চাই? নীলমণিবাবু বললেন, আমরা বাড়ি তল্লাশ করতে এসেছি। করুন তল্লাশ, যা ইচ্ছে করুন, বলে সে আবার শয়নের উপক্রম করল। তার বোধহয় বেলা পর্যন্ত ঘুমানো অভ্যেস। তার উপর কাল সারা রাত্রি জেগেছে, আজ বোধহয় সারাদিন ঘুমাবে। কিন্তু স্ত্রীর মৃত্যুতে তার মনে কি একটুও দাগ পড়েনি? খুন করুক বা না করুক, এমন নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে কি করে? যা হোক, নীলমণিবাবু তাকে ঘুমোতে দিলেন না। বললেন, তোমার স্ত্রীর গয়নাগুলো দেখতে চাই। সুরেশ্বর বিরক্ত মুখে উঠে একটা দেয়াল আলমারির কপাট খুলল। তার একটা তাকে কাপড় চোপড়ের পেছন থেকে এক থাবা সোনার গয়না বের করল। 8 পৌড়ে গয়না কিছু আছে, তাছাড়া তোলা গয়না। নীলমণিবাবু বললেন, এর মধ্যে কোন গয়না তুমি দাওনি? সুরেশ্বর একটা আংটি, একজোড়া কানের দুল, একটা চুলের কাঁটা বেছে তার হাতে দিল। এই গয়নাগুলো নতুন, ব্যবহার হয়নি। নীলমণিবাবু সেগুলো নিজের পকেটে রেখে বললেন, এগুলো আমি রাখছি, পরে ফেরত দেব। তারপর তার সমস্ত বাড়ি ও বাগান তন্ন তন্ন করলেন, কিন্তু এমন কিছুই পাওয়া গেল না যা থেকে হাসির মৃত্যুর কোনো হদিশ পাওয়া যায়। বিকেল 3:30টার সময় নীলমণিবাবু সুরেশ্বরের বাড়ির তদন্ত শেষ করলেন এবং সহকারীদের ফেরত পাঠিয়ে নিজে বিনোদ সরকারের দোকানের দিকে চললেন। বাজারের মধ্যে বিনোদ সরকারের সোনার উপর দোকানটা তার দেখা ছিল। বেশ বড় দোকান। দোকানের মধ্যে কারিগরদের কাজ করবার কারখানা। বিনোদবাবু দোকানে ছিলেন। একটা সুসজ্জিত কক্ষে টেবিলের সামনে বসে গড়গড়ায় তামাক টানছিলেন। লোকটির বয়স অনুমান 50, কিন্তু ভারী শৌখিন মানুষ। গায়ে তসরের পাঞ্জাবি, গিলে করা ফরাস ডাঙার ধুতি, গোঁফের ওপর নিচ খুব সুন্দর করে কামানো। মাথার সামনের দিকে একগোছা চুল 3 দিক থেকে টাকের আক্রমণ কোনো মতে ঠেকিয়ে রেখেছে। আকৃতি একটু খর্ব, কিন্তু তার অনুপাতে বেশ গোলগাল। পুলিশ দেখে তিনি একটু বিব্রত হলেন। বললেন, কি ব্যাপার বলুন তো, আমার দোকানে কি কোনো গন্ডগোল হয়েছে? নীলমণিবাবু সামনের চেয়ারে বসলেন। বললেন, না, আপনার কাছে কিছু খবর জানতে এসেছি। বিনোদবাবু ধাতস্থ হলেন। নীলমণিবাবুর দিকে পানের ডিবা ও জর্দার কৌটো বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে বললেন, কি খবর? নীলমণিবাবু পান নিলেন না। জর্দার কৌটো থেকে 1 চিমটি জর্দা নিয়ে মুখে দিলেন। ধীরে ধীরে বললেন, সুরেশ্বর ঘোষের স্ত্রী মারা গেছে, আপনি জানেন? বিনোদবাবু চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন। হাসি মারা গেছে? সে কি মশাই, কাল বিকেলে যে আমি তাকে দেখেছি। কাল রাত্রে মারা গেছে। রাত্রে? কিন্তু বিকেল বেলা তো সে ভালোই ছিল। কিসে মারা গেল? কি হয়েছিল তার? আমার বিশ্বাস কাল রাত্রে তাকে খুন করা হয়েছে। খুন? বিনোদবাবু আস্তে আস্তে চেয়ারে বসলেন। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ টেবিলের উপর প্রচন্ড চাপড় মেরে বললেন, সুরেশ্বর, ওই সুরেশ্বর খুন করেছে। ও ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, আমি জানি, ও ছাড়া আর কেউ নয়।
সুরেশ্বরের কিন্তু অকাট্য অ্যালিবাই আছে। থাক অ্যালিবাই, এ সুরেশ্বরের কাজ। সুরেশ্বর আর ওই 3টে বন্ধু, মহাধূর্ত আর পাজি, ওদের অসাধ্য কাজ নেই। নীলমণিবাবু বললেন, আপনি হাসিকে অনেকদিন থেকে চেনেন? ওকে 3-4 বছর বয়স থেকে দেখে আসছি। তিনি নলটা মুখ থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন। একবার নীলমণিবাবুর দিকে হঠাৎ খুব কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, আপনি পুলিশ, আপনার কাছে লুকোবো না। কম বয়সে আমি একটু মানে হাসির মায়ের সঙ্গে আমার একটু ঘনিষ্ঠতা ছিল। তা সে আজ 20-22 বছর বা আগেকার কথা। হাসির বাপটা ছিল হতভাগা চোর, নেশাখোর, জালিয়াত, স্ত্রী কন্যাকে খেতে দিতে পারত না। হাসির মা পেটের দায়ে, কিন্তু সে যাক, বছর কয়েক আগে হাসির মা মারা গেল। মৃত্যুকালে আমাকে ডেকে মিনতি করে বলে গিয়েছিল, হাসিকে তুমি দেখো, জামাইয়ের মন ভালো নয়। তার মৃত্যুশয্যার অনুরোধ আমি এড়াতে পারিনি। হাসিকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। হাসির মা সতীসাধ্যী ছিল না, কিন্তু তার প্রকৃতি ছিল বড় মধুর। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। তারপর নীলমণিবাবু বললেন, তাহলে আপনার সন্দেহ সুরেশ্বরবাবু হাসিকে খুন করেছে? বিনোদবাবু যেন স্মৃতি সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ উঠে আসলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো বিশ্বাস। কিন্তু কেন? মোটিভ কি? দেখুন, এই সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করেছিল তখন তার চালচুলো কিছু ছিল না। তারপর যুদ্ধের বাজারে সে বড়লোক হলো। তখন তার উচ্চাশা হলো সে ভদ্র সমাজে মিশবে, 10 জনের একজন বলে গণ্য হবে। কিন্তু হাসি বেঁচে থাকতে সে সম্ভাবনা নেই। হাসির মা বাপের কেচ্চা শহরে কে না জানে। তাই সুরেশ্বর হাসিকে মেরেছে। এবার নতুন বিয়ে করে ভদ্রলোক হয়ে বসবে। আচ্ছা, এই হাসির স্বভাব চরিত্র কেমন ছিল? হেলে গোলা মেয়ে ছিল, মনে ছল কপট ছিল না। একটু হয়তো পুরুষ ঘেঁষা ছিল। ওই গেটের কাছে দাঁড়িয়ে থাকতো, রাস্তা দিয়ে লোক গেলে ডেকে কথা কইতো। কিন্তু তাতেও তো তাকে দোষ দেওয়া যায় না। পাড়ার মেয়েরা ওর সঙ্গে ভালো করে কথা বলতো না, কেউ বা বাঁকা কথা বলতো। আরে বাবা, হাসিও তো মানুষ নাকি, তারও তো কথা কইবার দুটো লোক দরকার। আমি জোর করে বলতে পারি, অন্য দোষ তার যতই থাক, মন দোষে ছিল না। নীলমণিবাবু কৌটো থেকে আরেক টিপ জর্দা মুখে দিলেন। তারপর পকেট থেকে গয়নাগুলো বের করে বিনোদবাবুর কাছে রাখলেন। দেখুন তো, এগুলো চিনতে পারেন? হাসির গয়না নাকি? বলে বিনোদবাবু সেগুলো হাতে তুলে নিলেন। তারপর মাথা নেড়ে বললেন, এ গয়না আমি হাসিকে কখনো পড়তে দেখিনি। আপনি কখনো হাসিকে গয়না উপহার দেননি? বিনোদবাবু মাথা নাড়লেন। না, আমি তাকে পুজো আর দোলের সময় একখানা করে শাড়ি দিতাম, গয়না কখনো দিইনি। নীলমণিবাবু বললেন, এই গয়না কি আপনার দোকানে তৈরি? বিনোদবাবু ভ্রু কুঁচকে গয়নাগুলো আবার পরীক্ষা করলেন। বললেন, না 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 না, এ গয়না আমার কারিগরের তৈরি নয়। কিন্তু দাঁড়ান দাঁড়ান। তিনি ঘন্টা টিপে চাকরকে ডাকলেন। রামদয়ালকে একটু পাঠিয়ে দাও তো দেখি। চশমা চোখে বয়স্ক কারিগর রামদয়াল আসলো। তার হাতে গয়নাগুলো দেয়া হলো। তিনি দেখলেন, দেখে বললেন যে এ গয়না আমাদের হাতে তৈরি নয়, এগুলো কলকাতার তৈরি। তখন বিনোদবাবু তাকে যেতে বললেন। নীলমণিবাবুও উঠলেন।
গয়নাগুলো পকেটে রেখে বললেন, আজ তবে উঠি, যদি দরকার হয় আবার আসবো। হ্যাঁ, যখন ইচ্ছে আসবেন। সেদিন সন্ধ্যাকালে নীলমণিবাবু সিভিল সার্জন মেজর বর্মনের বাংলোতে গেলেন। বাংলোতেই অফিস। মেজর বর্মন দিনের কাজ শেষ করে উঠি উঠি করছেন। নীলমণিবাবু বললেন, খবর নিতে এলাম। মেজর বর্মন বললেন, আরে বসুন, পিএম করেছি, রিপোর্ট কাল পাবেন। কি দেখলেন? মৃত্যুর সময় ওই আন্দাজ রাত্রি 10টা। মৃত্যুর কারণ যতদূর দেখেছি গায়ে আঘাতের চিহ্ন ছিল না। বৃষ্টিস নাকি? মেজর বর্মন একটা সিগারেট ধরিয়ে তাতে মন্দ মন্থর টান দিলেন। বিষ নয়, বড় আশ্চর্য উপায়ে মেরেছে। আপনার সন্দেহ ভাজনের মধ্যে মিলিটারি ম্যান কেউ আছে নাকি? নীলমণিবাবু বললেন, না, মিলিটারি ম্যান তো কেউ নেই, কিন্তু মেয়েটির স্বামী যুদ্ধের সময় মিলিটারি কন্ট্রাক্টর ছিল, গোড়াদের সংস্পর্শে এসেছে। কিন্তু কি ব্যাপার বলুন তো? মেজর বর্মন বললেন, মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার গলার তরুণাস্থি, যাকে ওই থাইরয়েড কার্টিলেজ বলে, সেটা একেবারে চূর্ণ হয়ে গেছে। নীলমণিবাবু স্থির দৃষ্টিতে চেয়ে থাকলেন। তারপর বললেন, মানে গলা টিপে মেরেছে? না, গলা টিপে মারলে চামড়ার ওপর আঙুলের দাগ থাকতো, আর গলা টিপে মারার মধ্যে বৈচিত্র্য কিছু নেই। তবে মেজর বর্মন কয়েকবার সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, গত মহাযুদ্ধে সৈনিকদের অস্ত্রহীন যুদ্ধের কৌশল শেখানো হয়েছিল, আপনি জানেন? না, সে কি রকম? মনে করুন বনে জঙ্গলে যুদ্ধ হচ্ছে, আপনি নিরস্ত্র অবস্থায় একজন সশস্ত্র শত্রুর হাতে ধরা পড়লেন, পালাবার উপায় নেই। পালাবার চেষ্টা করলে সে আপনাকে গুলি করে মারবে। এই অবস্থায় আত্মরক্ষার উপায় কি? আপনি কৌশলে শত্রুর ডান পাশে গিয়ে দাঁড়ালেন, তারপর হঠাৎ তার দিকে ঘুরে ডান হাতের পুঁচা দিয়ে সজোরে মারলেন তার গলায়। থাইরয়েড কার্টিলেজ ভেঙে গেল, তৎক্ষণাৎ মৃত্যু হলো। তৎক্ষণাৎ মৃত্যু? হ্যাঁ, গলা টিপে মারতে গেলে আক্রান্ত ব্যক্তি যুদ্ধ করে মুক্ত হবার চেষ্টা করে, এতে ওসব বালাই নেই, সঙ্গে সঙ্গে মৃত্যু। নীলমণিবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আশ্চর্য, মেয়েটির মৃত্যু এইভাবে হয়েছে, এতে আপনার সন্দেহ নেই? কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজ উঠি, কাল সকালে লোক পাঠাবো রিপোর্টের জন্য। নীলমণিবাবু থানায় ফিরে আসলেন। সুরেশ্বর যে হাসিকে খুন করেছে এতে তার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু একটা ধোঁকা রয়ে গেছে। যে লোকটা রাত্রে এসে হাসির সঙ্গে দেখা করত, সে কে? সেই কি হাসিকে গয়নাগুলো উপহার দিয়েছিল? হাসির সাথে লোকটার কিরকম সম্পর্ক? সে যদি হাসির বন্ধু হয়, তবে হাসিকে খুন করবে কেন? সে রাত্রে আর কিছু হলো না। পরদিন সকালে একজন সাব ইন্সপেক্টর ও একজন রাইটার জমাদারকে সঙ্গে নিয়ে নীলমণিবাবু আবার সুরেশ্বরের বাড়িতে গেলেন। আজ যেমন করে হোক সুরেশ্বরের কাছ থেকে তার স্বীকারোক্তি আদায় করবেন। সুরেশ্বরের বাড়ির সদর দরজা খোলা, বাড়িতে কেউ আছে বলে মনে হলো না। দু চারবার ডাকাডাকি করে নীলমণিবাবু সঙ্গীদের নিয়ে ভেতরে প্রবেশ করলেন। শয়নকক্ষের খোলা দরজার সামনে গিয়ে তারা থমকে দাঁড়ালেন। মেঝের উপর সুরেশ্বর মরে পড়ে আছে। গত রাত্রে সুরেশ্বর
যথারীতি কালীকিঙ্করের দোকানে তাস খেলতে গিয়েছিল। রাত্রি আন্দাজ 12টার সময় ঘরে ফিরে আসে। তারপর কি হয়েছে কেউ জানে না। সিভিল সার্জন মেজর বর্মন সুরেশ্বরের মৃতদেহ পোস্টমর্টম করে রিপোর্ট দিলেন। গলার থাইরয়েড কার্টিলেজ ভেঙে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ যে উপায়ে হাসির মৃত্যু হয়েছিল ঠিক সেই উপায়ে সুরেশ্বরেরও মৃত্যু হয়েছে। গল্প শেষ করে নীলমণিবাবু কিছুক্ষণ মাথা হেঁট করে বসে রইলেন। তারপর মুখ তুলে বললেন, এই হচ্ছে ঘটনা। তদন্তের সূত্রে আমি যা যা জানতে পেরেছিলাম সব আপনাকে বলেছি। আমি প্রথমে সুরেশ্বরকে সন্দেহ করেছিলাম, পরে দেখলাম হাসি আর সুরেশ্বরকে একই লোক একই উপায়ে খুন করেছে। আমি আসামিকে ধরতে পারিনি, আসামি কে তাও জানতে পারিনি। আপনি বলতে পারেন কে আসামি? ব্যোমকেশ গালে হাত দিয়ে শুনছিল। বলল, আরো কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন? নীলমণিবাবু বললেন, উত্তর যদি জানা থাকে নিশ্চয়ই দেব। ব্যোমকেশ বলল, সুরেশ্বরের ওয়ারিস কে? সুরেশ্বরের এক খুড়তুতো বোন। সুরেশ্বর উইল করেনি। খুড়তুতো বোনটি অনাথা বিধবা, কলকাতায় কোথায় ওই রাঁধুনি বৃত্তি করত, সেই সব পেয়েছে। আচ্ছা যাক, যে রাত্রে সুরেশ্বরের মৃত্যু হয় সে রাত্রে ওর 3 বন্ধু কালীকিঙ্কর, দেবু মণ্ডল আর বিলাস দত্ত কোথায় ছিল? সুরেশ্বরের বাড়ি যাওয়ার পর ওরা 3 জন প্রায় সারা রাত কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলেছিল। আমি ওদের প্রত্যেকের পিছনে চড় লাগিয়েছিলাম, তাদের কাছেই খবর পেয়েছি। ওরা সুরেশ্বরকে খুন করেনি। বিনোদ সরকারের পিছনে চোর লাগিয়েছিলেন? না, বিনোদ সরকারের ওপর আমার সন্দেহ হয়নি, তার কোনো মোটিভ ছিল না। সুরেশ্বরকে হয়তো মারতে পারতো, কিন্তু হাসিকে মারবে কেন? তা বটে। দিনমণি হালদার তখন কোথায় ছিল, খোঁজ নিয়েছিলেন? নিয়েছিলাম। সে তখন 50 মাইল দূরে একটা গ্রামে ছিল, আমাশায় ভুগছিল। নড়বার ক্ষমতা ছিল না। তাছাড়া ওভাবে খুন করবার কৌশল সে জানবে কোত্থেকে? আচ্ছা, একটা কথা বলুন, আপনার কি মনে হয় হাসির স্বভাব চরিত্র মন্দ ছিল? না, আমার বিশ্বাস সে ভালো মেয়ে ছিল। ব্যোমকেশ নত মুখে ভাবতে ভাবতে বলল, কিন্তু তার রক্তে দোষ ছিল। তার মা, কি নাম হাসির মায়ের? অমলা। ব্যোমকেশ চোখ তুলে নীলমণিবাবুর দিকে তাকালো। তিনিও প্রখর চোখে তার দিকে চেয়ে রইলেন। তার শরীর ক্রমশ কঠিন হয়ে উঠতে লাগলো। কিছুক্ষণ দুজনের চোখে চোখ আবদ্ধ হয়ে রইল। তারপর ব্যোমকেশ তাকিয়া ঠেস দিয়ে বসল। প্রায় নিভে যাওয়া গড়গড়ার নলটা হাতে তুলে নিল। নীলমণিবাবু আত্মসংবরণ করে ধীর স্বরে বললেন, আর কিছু জানতে চান? ব্যোমকেশ নিরুৎসুকভাবে মাথা নাড়ল। না, আর কিছু জানবার নেই। নীলমণিবাবু একটু বাঁকা সুরে বললেন, কিছু বুঝলেন? ব্যোমকেশ বলল, সবই বুঝেছি নীলমণিবাবু। নীলমণিবাবু কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। শেষে বললেন, সবই বুঝেছেন? হাসিকে কে খুন করেছিল আপনি বুঝেছেন? বুঝেছি বই কি। হাসিকে খুন করেছিল সুরেশ্বর। তাই নাকি? তাহলে সুরেশ্বরকে মারল কে? সুরেশ্বরকে মেরেছিল হাসির বাপ। হাসির বাপ? কিন্তু দিনমণি হালদার তো সে সময় 50 মাইল দূরে ছিল। আমি দিনমণি হালদারের কথা বলিনি, হাসির বাপের কথা বলেছি। হাসির জন্মদাতা পিতা। নীলমণিবাবু নিস্তব্ধ হয়ে বসে রইলেন। দেখতে লাগলাম তার মুখ থেকে পরতে পরতে রক্ত নেমে যাচ্ছে। অবশেষে তিনি যখন কথা বললেন তার কণ্ঠস্বরের গাম্ভীর্য
আর নেই। ক্ষীণ স্খলিত স্বরে বললেন, জন্মদাতা পিতা? কার কথা বলছেন? ব্যোমকেশ দুঃখিতভাবে মাথা নেড়ে বলল, কার কথা বলছি আপনি জানেন নীলমণিবাবু। গল্পটা আমাকে না বললেই ভালো করতেন। অতঃপর নীলমণিবাবু কি বলবেন তার শোনা হলো না। বীরেনবাবু প্রবেশ করে বললেন, ব্যোমকেশবাবু, রান্না তৈরি, আপনারা স্নান করে নিন। নীলমণিদা, আপনিও দুপুরের খাবারটা এখানেই সেরে নিন না। নীলমণিবাবু ধর্মর করে উঠে দাঁড়ালেন। না না, আমি চললাম, অনেক দেরি হয়ে গেল বলে তিনি দ্রুত প্রস্থান করলেন। আমাদের প্রতি দৃষ্টিপাতও আর করলেন না। খাওয়া দাওয়া শেষ হলে দুজনে তাকিয়ায় মাথা দিয়ে লম্বা হয়েছিলাম। গড়গড়া চলছিল। বললাম, কি করে বুঝলে বলো? ব্যোমকেশ বলল, নীলমণিবাবুর গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল হাসির প্রতি তার পক্ষপাত আছে, অথচ তার গল্প অনুযায়ী হাসিকে জীবিত অবস্থায় তিনি দেখেননি। তার চরিত্র সম্বন্ধে যে সাক্ষী প্রমাণ পাওয়া যায় তাতে তাকে পতিগত প্রাণা সতীসাধ্যা মনে করবার কারণ নেই। সে প্রগল্ভা ছিল, তার স্বামী তাকে সন্দেহ করত, একজন অজ্ঞাত লোক রাত্রে তার সঙ্গে দেখা করত। তবে তার প্রতি নীলমণিবাবুর পক্ষপাত কেন? হাসির মা অমলাও সতী সাবিত্রী ছিল না। অমলার স্বামী দিনমণি হালদার জেলখানার পোষা পাখি হয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ছাড়া পেত, আবার জেলে গিয়ে ঢুকত। দিনমণি হালদার হাসির বাপ নাও হতে পারে। বিনোদ সরকারও হাসির বাপ নয়। হাসির মায়ের সঙ্গে যখন তার ঘনিষ্ঠতা হয়েছিল তখন হাসির বয়স 3-4 বছর। তবে কে? নীলমণিবাবু গল্প বলবার আগে কথা প্রসঙ্গে বলেছিলেন, পুলিশের চাকরিতে ঢুকে প্রথম তিনি এই শহরে পোস্টেড হয়েছিলেন। দিনমণি পেশাদার চোর, তাকে ধরতে কিংবা তার ঘরদোর খানাতল্লাশ করবার জন্য হয়তো নীলমণিবাবু গিয়েছিলেন। তিনি তখন যুবক, হয়তো দিনমণির কুহকময়ী স্ত্রীর ফাঁদে পড়ে গেছিলেন। দিনমণি জেলে যাওয়ার পর গোপনে দুজনের মেলামেশা হয়েছিল। 2-3 বছর পরে দিনমণিবাবু এ জেলা থেকে বদলি হয়ে গেলেন। যাওয়ার আগে জেনে গেলেন তার একটি মেয়ে আছে। মেয়ের নাম হাসি। দূরে গিয়েও তিনি হাসি ও হাসির মায়ের খবর রাখতেন। তিনি বিয়ে করেননি, তাই সংসারের বন্ধন হাসিকে ভুলিয়ে দিতে পারেনি। সংসারে হাসি তার একমাত্র রক্তের বন্ধন। কর্মজীবনের শেষের দিকে তিনি আবার এই শহরে ফিরে এলেন। হাসির মা তখন মরে গেছে, হাসির বিয়ে হয়েছে। নীলমণিবাবুর অভ্যেস ছিল তিনি গভীর রাত্রে সাইকেলে চড়ে শহর তদারক করতে বেরোতেন। সেই সময় তিনি হাসির সঙ্গে দেখা করতেন, তাকে ছোটখাটো 2-1খানা গয়না উপহার দিতেন। হাসিকে নিজের পরিচয় দিয়েছিলেন কিনা বলা যায় না, তবে হাসি হয়তো আন্দাজ করেছিল। যে রাত্রে সুরেশ্বর হাসিকে খুন করে সে রাত্রে নীলমণিবাবু হাসির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তারপর যা যা হয়েছিল সবই আমরা নীলমণিবাবুর মুখে শুনেছি। আমার বিশ্বাস সুরেশ্বর তাস খেলতে খেলতে উঠে এসে হাসিকে খুন করেছিল। তারপর ফিরে গিয়ে বন্ধুদের বলেছিল, বউকে খুন করেছি, এখন তোরা আমাকে বাঁচা। 4 জনের মধ্যে অটুট বন্ধুত্ব। তারা পরামর্শ করে স্থির করলো মরা পুড়িয়ে ফেলা যাক, তারপর রটিয়ে দিলেই হবে যে হাসি কুলো ত্যাগ করেছে। নীলমণিবাবু 4 বন্ধুকে থানায় ধরে আনলেন, কিন্তু তাদের অ্যালিবাই ভাঙতে পারলেন না। তিনি যখন দেখলেন তার মেয়ের হত্যাকারীকে ফাঁসি কাঠে লটকাতে পারবেন না, তখন ঠিক করলেন নিজেই তাকে খুন করবেন। তিনি আর বিলম্ব করলেন না। হাসির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতেই সুরেশ্বরকে খুন করলেন। কিন্তু ভেবে দেখো, আমি যেভাবে গল্পটাকে খাড়া করেছি তার আগা গোড়াই অনুমান। এই অনুমান কেবল তখনই সত্যে প্রমাণিত হতে পারে যদি নিশ্চয়ভাবে জানা যায় যে নীলমণিবাবু হাসির বাপ। আমি তার জন্য ফাঁদ পাতলাম। আচমকা জিজ্ঞেস করলাম, হাসির মায়ের নাম কি? তিনি না ভেবেচিন্তে বলে ফেললেন, অমলা।
হাসির মায়ের নাম তিনি জানলেন কি করে? 10 বছর আগে সে মরে গেছে। এই মামলায় তার নাম একবারও কেউ উচ্চারণ করেনি। তবে নীলমণিবাবু জানলেন কি করে? আর সন্দেহ রইল না। আমার সামনেই হাসির মায়ের নাম উচ্চারণ করেই তিনি বুঝতে পেরেছিলেন যে অসাবধানে তিনি ফাঁদে পা দিয়েছেন। আমিও তার মুখ দেখে বুঝতে পেরেছিলাম আমার ফাঁদ পাতা ব্যর্থ হয়নি। নীলমণিবাবুর অজানা আসামি স্বয়ং নীলমণিবাবু। ব্যোমকেশের যুক্তি জালে ছিদ্র পেলাম না। বললাম, নীলমণিবাবু তাহলে নিরস্ত্র যুদ্ধের কায়দা আগে থেকে জানতেন? ব্যোমকেশ বলল, না, বিদ্যেটা তিনি সিভিল সার্জন মেজর বর্মনের কথা শুনে শিখে নিয়েছিলেন। এখানেই শেষ হলো আজকের গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী অচিন পাখি। গল্প পাঠ ও উপস্থাপনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের মতো ধন্যবাদ।